নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া। গল্পের নাম তেনাদের কবলে। লেখক কৌতূহলী। গল্প পাঠে আমি সাধন ঘোষ। দিনটা ছিল 26 আগস্ট। স্বভাবতই বর্ষাকাল, তবু সেদিনে ঋতুরানী বর্ষা হয়তো একটু বেশিই ব্যস্ত ছিলেন, তাই আর তার দিনের বেলায় আসা হয়ে ওঠেনি। আমরা তখন সবেমাত্র সপ্তম শ্রেণীতে পড়ি। একটা ছোট্ট মহকুমা শহরে থাকার জন্য ছোটবেলায় খুব একটা স্বাধীনতা পাইনি আমরা তখন। স্কুলে গিয়ে জানতে পারি আমাদের এক বান্ধবী প্রীতির আজ জন্মদিন। ওরা নতুন এসেছে এখানে এবং ওদের মধ্যে একটু আধুনিকতার ছাপ বেশি। প্রীতি আমাদের প্রত্যেককে বেশ বড় বড় 5 স্টার চকলেট খাওয়ালো। তখন এসব খুব কমই হতো। অন্য কারো জন্মদিনে আমরা যখন ওই এক্লিয়ার্স বা কদাচিৎ স্পেশাল বন্ধু হলে ছোট্ট ডেয়ারি মিল্ক পেতাম, সেখানে বড় চকলেট খুব বড় পাওনা। এটা শুধুমাত্র আমাদের 4 বন্ধুকেই প্রীতি দিয়েছিল বড় চকলেট। তাই আমরা ভাবলাম আমাদেরও গিফট দেওয়া উচিত। তাই আমরা 4 জন, মানে আমি, অনু, সূচনা আর অপু, সবাই মিলে ওকে বেশ ভালো 2টি পেন গিফট করলাম স্কুল শেষে। ব্যাস, তাতে ঝামেলা আরও বাড়ল। প্রীতি আমাদের 4 জনকে নিমন্ত্রণ করে বসলো রাতের খাবারের জন্য। কিন্তু রাতে তাদের বাড়ি একা যাওয়া তো অসম্ভব। তাই আমরা ঠিক করলাম বিকেলে যাব আর 6:30টার মধ্যে বাড়ি ফিরব। স্কুল ছুটি হলো 5টার সময়। বাড়ি ফিরে তাড়াতাড়ি রওনা দিতে হবে, কিন্তু তার আগে সবচেয়ে বড় কাজ হলো বাড়িতে মার কাছে অনুমতি নিতে হবে। এর আগে তো কোনোদিন একা বাড়ি থেকে বের হয়নি, তাও আর পড়ন্ত বিকেলে। যাক, সবার বাড়িতেই মেনে নিয়েছিল ব্যাপারটা, তবে সবার বাড়িতে একটা লিমিটেড টাইম নির্ধারণ করে দিয়েছিল। অর্থাৎ ওই নির্ধারিত সময়ের আগে বাড়িতে পা ফেলতেই হবে, নইলে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধতে বেশি সময় লাগবে না। অনু আর আমি এক পাড়াতেই থাকি। আমার বাড়ি থেকে 7টা বাড়ির পরেই ওর বাড়ি। তাই আমরা একসাথে যাব। কিন্তু ও বা আমি কেউই সাইকেল চালাতে জানি না, তাই পাই আমাদের একমাত্র সম্বল। আর ওর বাবা কাজ থেকে একটু দেরি করে ফেরেন, আর আমার বাবা সেদিন একটু বাইরে গিয়েছিলেন, তাই পৌঁছে দেবার কেউ ছিল না। ওদিকে সূচনা আর অপু আসবে সাইকেলে। ওদের বাড়িটাও একটু দূরে। প্রীতির জন্য একটা কেক কিনে আমরা রওনা দিলাম। এরপর বলি প্রীতির বাড়িটা কোথায়। আমার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ। তার উপর একটা বিশাল বড় মাঠ পড়ে, নাম এটিম গ্রাউন্ড। সেটি পেরিয়ে প্রায় 5 মিনিটের রাস্তা। কিন্তু মাঠ পেরিয়ে রাস্তাটা বেশ অন্ধকার, আলো নেই। দুপাশে বাড়ি থাকলেও লোকজন থাকে না মনে হয়। কেমন যেন জায়গাটা গোটা পৃথিবীর বাইরে। বিকেলবেলাতেই কেমন যেন গা ছমছমে পরিবেশ। আর একটা বিশেষ বিষয় হলো, এই রাস্তাতেই তো পড়ে সেই বাড়িটা। একটা দারুণ বাড়ি আছে পাড়াতে, যেন দোতলা রাজপ্রাসাদ। বেশ দেখার মতো জিনিস বাড়িটা, তবে একটু অন্য রকম। বাড়িটা লম্বার চেয়ে চওড়া বেশি, আর অপূর্ব স্থাপত্য। ধবধবে সাদা, কিন্তু ইতিহাসটা একটু করুণ। এই বাড়িতে 3টে আত্মহত্যা হয়েছে। বাপ, বেটা আর বউ 3 দিন পর পরই গলায় দড়ি দিয়ে ঝুলেছে। পুলিশ কেস অনেক কিছুই হয়েছিল বছর 2 আগে। সবাই এটাকে ভূতের বাড়িই বলে। এখনো কিছু কিছু উপদ্রব শোনা যায় পাড়ার লোকেদের কাছে। বাড়িটা তালা লাগানো, আর গেটটাও আধ ভাঙা। কি জানি কিভাবে ভেঙেছিল। শুনেছি ওই পরিবারের কোনো এক নিকট আত্মীয় এই বাড়িটা ভাড়া দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই ইতিহাস ভূগোল শুনে কে আর ভাড়া নেবে এটা। আমি বাড়িটা আজই প্রথম দেখলাম, তবে দিনের আলোয় আমার এত ভয় ডর লাগেনি যতটা বর্ণনা করা হয়েছে। দেখে মনে হলো, ইস, এত সুন্দর বাড়িটার যত্ন নেওয়ার কি কেউ নেই?
আশেপাশে বিড়াল কুকুরের আস্তানা হয়ে রয়েছে, যেহেতু গেটটা ভাঙা আর বড্ড জঞ্জাল হয়ে আছে। কিন্তু তাও যেন তার রূপ এতটুকু বিকৃত হয়নি। ভেতরটা নিশ্চয়ই আরও কত ভালো হবে, কত ফার্নিশড হবে, কিন্তু তা দেখার উপায় নেই। না, প্রীতির বাড়িটা যত দূরে ভেবেছিলাম তত দূরে না হলেও ওই সো কল্ড ভূতের বাড়ির একটু বেশি কাছে। ভূতের বাড়িটা পার হওয়ার পরই একটা পুরনো বাড়ি ওরা ভাড়া নিয়েছে। সামনের কালো গেটের সামনে প্রীতি, অপু, সূচনা আর ওদের পাশের বাড়ির অঙ্কিতা দাঁড়িয়ে আড্ডা মারছে। আমাদের দেখেই তো ওরা কথা শুরু করলো। প্রীতি বলল, কিরে, এত দেরি করলি তোরা? পথ চিনতে অসুবিধে হয়নি তো? এসে না এসেই এত প্রশ্নমানের সম্মুখীন হতে হবে ভাবিনি। দেরিটা সত্যিই হয়ে গেছে। হাত ঘড়িতে দেখলাম প্রায় 5:40। আমি বললাম, আরে ভাই, তুই কত ভালো জায়গায় থাকিস বল, ঐতিহাসিক একটা জায়গা, তাই ইতিহাসটা পড়ে পড়ে আসছিলাম, সেই জন্যই দেরি হলো। প্রীতি বলল, চল, কত ভালো জায়গায় থাকি দেখাবো। এই কটা বাড়ি পেরোলেই খুব সুন্দর একটা জায়গা আছে, তোদের নিয়ে যাব, চল। অনু তখন বলল, কিন্তু সন্ধ্যা হয়ে আসবে এখনই, পরে কখনো যাব, আজ নয়। আমিও তাই বললাম, কিন্তু কে শোনে কার কথা। আসলে কৈশোর জীবনে প্রবেশ করার পর এই প্রথম একটু পরাধীনতার জাল কেটে বেরোতে পেরেছি, তাই মনটা মুক্ত বিহঙ্গের মতো উঠতে চাইছে। সেজন্য তাকে একটু প্রশ্রয় দেওয়াই যায়। প্রীতির বাড়িটা একটু পেরোতেই আদিবাসীদের একটা ছোট্ট গ্রাম আছে। গ্রাম ঠিক বলা যায় না, এখানে প্রায় 20-22টা আদিবাসী পরিবার বাস করে। যেন মনে হচ্ছে সত্যি এই অঞ্চলটা শহরের বাইরে। কত সবুজের সমারোহ, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে, আর মুক্ত অক্সিজেনের স্বাদ। ওই মানুষগুলো আমাদের এত কাছে থেকেও আমরা তাদের আপন করে নিতে পারিনি। তারা এখনও আধুনিক সভ্যতার থেকে অনেকটাই দূরে, অন্তত বাড়ি ঘরের অবস্থা দেখে তাই বোঝা যাচ্ছে। আর সেই গ্রিনারি দেখতে দেখতে চোখে পড়ল একটা ছোট্ট পাহাড় খণ্ড, যেটা বলা যায় শুশুনিয়া পাহাড়ের অবৈধ সন্তান। আসলে এই বাঁকুড়া জেলাকে পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের ছোটনাগপুর মালভূমির মধ্যকার সংযোগ সূত্র বলে বর্ণনা করা হয়। জেলার পূর্ব ও উত্তর পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে, তাই এই অঞ্চলে স্থানে স্থানে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায়। রাড়ের লাল মাটির প্রমাণ হয়তো এতদিন পর পেলাম। এত কিছু গুপ্ত ছিল আমার এই ছোট্ট শহরটাতে, ভাবতেই পারিনি। সবে মিলে দারুণ একটা জায়গা। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওই পাহাড়ি অঞ্চলটা, এবং বারে বারে এগিয়ে যাচ্ছিলাম ওই টিলার কাছে, কিন্তু একটু খটকা লাগলো। কিছু দূরে অদ্ভুত রকমের দেখতে একটা গাছ আছে, যেন বহু বছরের পুরাতন, তবে মৃত। হাজারো যন্ত্রণা নিয়ে যেন কোনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। গাছের ডালটাতে একটাও পাতা নেই, কিন্তু এই বর্ষায় আমি এমন গাছ দেখিনি কখনো। ডালগুলো এমন দেখতে যেন রাক্ষসের হাতের আঙুল। আমরা 5 জন প্রীতির বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এসে পড়েছি। হঠাৎ করেই আকাশটা একবার বর্ষাকালের জানান দিতে চাইল। ওই নির্জন জায়গায় এমন ভুতুরে গাছের পিছনে বিদ্যুতের ঝলক দেখে 13 বছরের 5টা বাচ্চা বেশ ভয়ে কাবু হয়ে পড়েছে। অঙ্কিতা বলে উঠল, ওই গাছটার হিস্ট্রি জানিস? এখানে আদিবাসীদের কোনো বাচ্চা অসুস্থ হলে, অর্থাৎ তাদের কোনো মারণ রোগ হলে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। সূচনা বলল, দূর অঙ্কিতা, ভয় দেখাস না তো, এখন আর এইসব আর কিচ্ছু হয় না, ওগুলো পুরনো গল্প। তখন অপু বলল, না রে, আমিও শুনেছি ওরকম হয় বলে। কদিন আগে তো পেপারেও পড়লাম যে এখানে এখনও এইসব কুসংস্কার মানা হয়। আমি বললাম, আরে এটা অস্বাভাবিক নয়, ওরা তো কিছু অসুখ করলে সরকারি হাসপাতালে পর্যন্ত দেখায় না, আর সন্তান প্রসবের সময়ে ঘরের মধ্যে সঠিক ব্যবস্থার অভাবে কত শিশুই অসুস্থ হয়, কিন্তু এরা ডাক্তার না দেখিয়ে বাড়িতে রেখে দেয়, আর তারপর
পুঁতে দেয়। প্রীতি বলল, ওসব ছাড়, দেখছিস আকাশের অবস্থা, তাড়াতাড়ি বাড়ি চল। প্রায় 6টা বাজতে চলল। 6:30 পর্যন্ত আমাদের ডেডলাইন, তাই সবাই তাড়াতাড়ি পা চালাতে শুরু করলাম। কিন্তু কেউ আর টপিক চেঞ্জ করলাম না। সবাই সেই গাছের গল্পেই পড়ে আছে, আর ঘন ঘন বাজ পড়ছে। আমি ওদের মধ্যে সব থেকে পেলু। আমি যেন কেমন বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম। এরই মধ্যে অনু শুরু করলো ওর গ্রামের বাড়ির ভূতের গল্প। কোথায় কি কঙ্কালের গল্প, পাগলের গল্প, ডাইনি বুড়ির গল্প। উফ, যার যত ভান্ডার আছে সব আজকেই খুলতে হবে। আমি তো ভয়ে কুঁকড়ে গেছি, কিন্তু ওরা 4জন যা মুডে আছে, ভূতের কি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস নেই। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেল। 6:05 বেজে গেছে। আমরা প্রীতির বাড়িতে। কাকিমা গরম গরম লুচি ভাজছেন। আমরা খেতে বসে পড়লাম। লুচি, আলু ভাজা, কষা মাংস, মিষ্টি, পায়েস, আরও কত কি। বেশ পেট পুজো হলো। এমন সময় হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। সে তো মানলাম, কিন্তু জানলা খুলে বাইরেটা দেখে তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা। পুরো তিমির অবগুণ্ঠন, আর শ্রাবণের অযোধ্যারায় আমাদের দুর্ভাগ্য বয়ে আনছে। বাদলা দিনের একটানা সুরের যে জীবন্ত বর্ণনা কবিতায় মূর্ত, তা বৃষ্টির কোমল কান্তি অনন্য রূপটিকে আজ আর আমার মনে তুলে ধরতে পারছে না। এখন চিন্তা একটাই, এই বজ্রপাত সহ বৃষ্টিতে ডেডলাইন তো দূরের কথা, আদৌ কি বাড়িতে ফিরতে পারবো? না জানি মা বাড়িতে কত চিন্তা করছেন। প্রীতির বাবাও ফোন করে বললেন বৃষ্টিতে আটকে পড়েছেন, কে পৌঁছে দেবে আমাদের? কাকিমা মোমবাতি জ্বালিয়ে বসতে বললেন আমাদের। সবার মুখে চিন্তার ছাপ। বয়সটা কম তো, আর প্রথমবার বাইরে বেরিয়ে এমন সমস্যায় পড়তে হবে কেউ ভাবেনি। বাড়ি তো ফিরতেই হবে যে কোনো উপায়ে, নইলে আর কোনো দিন বাড়ির লোক বাইরে বেরোতে দেবে না। আমরা ঠিক করলাম একটু বৃষ্টি ছাড়ুক, তারপর সবে মিলে হয়তো চলে যেতে পারবো। কিন্তু তার আগে বাড়িতে ফোন করে জানাতে হবে। সবাই একে একে ফোন করলাম বাড়িতে। অপু আর সূচনা বাড়ির লোক তো খুব বকা দিল। আমি বেশ ভয়েই মাকে ফোনটা করলাম, কিন্তু মা আমার সব ভয় কাটিয়ে বললেন, বৃষ্টি থামলে সাবধানে এসো। আমার ব্যাপারে মায়ের এতটা আত্মবিশ্বাস দেখে বুকটা সব গর্বে ভরে গেল। কিন্তু আমি ঠিকভাবে বাড়ি ফিরতে পারবো তো? আসলে মার হয়তো মনে নেই যে এই জায়গাটা কতটা ভুতুরে। এরপর অনু ফোন করলো ওর বাড়িতে। কাকু ফোন ধরেছেন বুঝতে পারলাম, কিন্তু অনুর মুখটা যেন শুকিয়ে গেছে। বোধহয় কাকু একটু রেগে গেছেন। যাই হোক, ফোনে কাকু বললেন উনি আমাদের নিতে আসবেন, এবং তারপরেই একটা বিরাট বিদ্যুতের আলোতে একবারের জন্য মনে হলো দিনের বেলা সূর্যের আলো। তার কি বিকট আওয়াজ, বলে বোঝানো যাবে না। আমরা সবাই মিলে ভগবানকে ডাকাডাকি করছি যাতে এইসব বন্ধ হয়, আমরা বাড়ি ফিরতে পারি। হঠাৎই সদর দরজায় কেউ খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আমরা খুব ভয় পেয়ে গেলাম। এই দুর্যোগের রাতে কে এলো? হতে পারে প্রীতির বাবা। তাই কাকিমা গলা ছেড়ে জিজ্ঞেস করলেন, কে কে? কিন্তু দরজার ওপাশে কেউ কোনো উত্তর দিচ্ছে না। কাকিমা আবার জিজ্ঞেস করলেন, কে? কিন্তু তাতে দরজার ধাক্কা দেওয়ার পরিমাণটা আরও অনেক গুণ বেড়ে গেল। আমরা দরজার পাশে জাল দেওয়া জানালা খুলে দেখলাম একটা চড়া চিহ্ন কালো মতো লোক, মুখ ভর্তি দাড়ি, গোঁফ, মাথায় প্রকাণ্ড চুলের ঝোঁটা। প্রীতি চিৎকার করে উঠে বলল, ওমা, এ তো মিচু খ্যাপা, আদিবাসী পাড়া থেকে এখানে এসেছে দেখো। মিচু খ্যাপা বলে উঠল, একটু আশ্রয় দে মা, ঘরে ঢুকতে দে, ইত্যাদি ইত্যাদি। কাকিমা আমাদের আস্তে করে বললেন, লোকটার স্বভাব এতটুকুও ভালো নয়। বাড়িতে এতগুলো বাচ্চা মেয়ে, ওকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হবে না। কথাটা ঠিকই। অপরিচিত খ্যাপা লোকটা
আমাদের কোনো ক্ষতি করতেও তো পারে। তাছাড়া ওর তো আদিবাসী পাড়াতে বাড়ি, এখানে আসাই ওর উচিত নয়। আমরা জানলাটাও বন্ধ করে দিলাম। লোকটা তবুও দরজায় ধাক্কা মেরেই যাচ্ছে। কিছুক্ষণ পর আর শব্দ পেলাম না, মনে হয় চলে গেছে। ঘড়িতে দেখলাম প্রায় 8টা বেজে গেছে। বৃষ্টি টিপ টিপ পড়ছে, তবে পাঁচ পড়া বন্ধ হয়নি। সূচনা আর অপু রওনা দিল, অঙ্কিতাও পাশের বাড়ি চলে গেল। এখন বাকি আমি আর অনু। হঠাৎই একটা ফোন এলো, ল্যান্ড ফোন তো, নাম্বারও দেখা যায় না। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে একটা বেশ ভারী গলায় বলল, আমি আসছি। শুনে মনে হলো কাকুই ফোন করেছে, তাই আমি আর অনু মনে একটু জোর পেলাম। কাকিমা আর প্রীতিসহ আমরা দুজন বাইরের বারান্দাতে এসে দাঁড়ালাম কাকুর জন্য অপেক্ষা করতে। কিন্তু কাকু ওই ভূতের বাড়িটার সামনে কেন দাঁড়িয়ে আছে কে জানে। আমার মনে হলো কাকু প্রীতিদের বাড়িটা হয়তো চিনতে পারেনি, তাই ওখানে দাঁড়িয়ে। আমি অনুকে বললাম, ওই তো অনু, কাকু চলে এসেছেন, দেখ বাড়ি না চিনতে পেরে ওখানে দাঁড়িয়ে আছেন, চল বাড়ি যাই। কাকু আমাদের থেকে প্রায় 10-12 হাত দূরে, পেছন দিকে মুখ করে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা একটা টর্চ আর একটা ছাতা নিয়ে কাকিমা আর প্রীতিকে বিদায় জানিয়ে রওনা দিলাম। কাকুর বেশ কাছাকাছি চলে এসেছি আমরা। অনু ডাকলো, বাবা চলো, কিন্তু কাকু কোনো কথাই বললেন না। কট কট করে হাঁটতে শুরু করলেন। বেশ জোরে হাঁটা শুরু করেছেন তিনি। অনু খুব ভয় পেয়ে আছে। আমায় বলল, দেখ বাবা মনে হয় খুব রেগে আছেন, আমার সাথে কথাও বললেন না। আমার কি দোষ বল, বৃষ্টি হলে আমি কি করতে পারি? আমি আর কি বলবো, সত্যি তো আমাদের কী বা দোষ। আমি শুধু বললাম, ছাড় না, মা বাবারা ওরকম একটু রাগ করেই থাকেন। তবে কাকুর ব্যবহার সত্যি অন্য রকমের লাগছে। আমি তো ছোটবেলা থেকেই দেখছি অনুদের পরিবারটাকে, কাকু মোটেও এমন ব্যবহার করেন না। আজ তাহলে এমন কি হলো, এই ছোট্ট মাথায় এসব কিচ্ছু ঢুকছে না। তবে কাকু এত দ্রুত এগিয়ে যাচ্ছেন যে আমরা তাকে ঠিকমতো অনুসরণ করতেই পারছি না। আমি অনুকে বললাম, তাড়াতাড়ি পা চালা অনু, বৃষ্টি তখনও পড়ছে টুপটুপ করে। আমরা একটা ছাতা নিয়ে এত জোরে হাঁটতেও পারছি না। আর আসার সময় ওই সাদা বাড়িটার দিকে তাকাইনি, কি জানি কেন একটু একটু গা ছমছম করছিল। হঠাৎ করে অনুভব করলাম কোনো নরনারী ফিস ফিস করে কথা বলছে, যেন ঠিক আমাদের পিছনেই আছে তারা। আর এটাও বুঝতে পারছি যে তারা আমাদের অনুসরণ করছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছি আর ফিস ফিস আওয়াজ। কিন্তু আমরা যখন বের হলাম তখন তো রাস্তায় কেউ ছিল না। আমার খুব ইচ্ছে করছিল একবার পিছনে ফিরে তাকাই, কিন্তু ভাবলাম আমার ওই মনের ভুল। কয়েকটা ভূতের গল্প শুনে বেশ দুর্বল হয়ে গেছে মনটা। কি জানি অনুও কি এসব শুনতে পাচ্ছে। আস্তে আস্তে কাকুকে আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা ছায়া মূর্তি যেন এগোচ্ছে। আমরা ভাবলাম কাকু অনেকটা এগিয়ে গেছেন। অনু হাঁক দিল, ও বাবা একটু দাঁড়াও, আমরা তো এত জোর হাঁটতে পারছি না। আমরা যত সম্ভব চেষ্টা করছি দ্রুত হাঁটার। ধীরে ধীরে দেখি ওই ছায়া মূর্তি এগিয়ে আসছে, ছাতা মাথায়, মুখটা ঢাকা, আর একটা দমকা হাওয়ায় আমাদের আর ওই ছায়া মূর্তির দুটি ছাতাই উড়ে গেল। সাথে সাথে বিদ্যুতের চমকে যা দেখলাম তাতে কলিজা বেরিয়ে আসার জোগাড়। একটা কঙ্কাল, গলায় কি একটা বাঁধা সাদা ধুতি পরে আছে, সে আসছে আমাদের দিকেই। আমি অনুর হাতটা ধরে খুব ভয় পেয়ে চিৎকার শুরু করেছি, এই অনু এটা কি? কাকু কোথায় গেল? বাঁচাও! অনু জোরে চিৎকার করে ডাকছে, বাবা বাঁচাও, বাঁচাও বাবা। কিন্তু কাকুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মানেটা বুঝলাম, কাকু আসেননি নিতে, এটা এদেরই কারসাজি। কঙ্কালটা সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে।
আমি আর অনু পিছনে ঘুরে ছুট দিতে চাইলাম, কারণ আমরা প্রীতির বাড়ি থেকে খুব সামনেই আছি। কিন্তু পিছনে ঘুরে দেখি প্রায় 3-4 হাত দূরে আরও দুটো কঙ্কাল। একটা আবার শাড়ি পরে আছে আর মেয়েলি গলায় হাসছে ওটা, আর তার পাশেরটা হাসছে, তবে গলাটা পুরুষের, সাথে সাথে বাজ পড়ার শব্দ। ঝরে সবে মিলে বেশ ভয়ঙ্কর সিন। আমরা দুজন খুব ভয় পেয়ে গেছি, প্রায় কেঁদে ফেলেছি। আজ হয়তো আমরা মরেই যাব। এর মধ্যে বৃষ্টিটাও জোরে পড়তে শুরু করেছে। বুকে বল নিয়ে বললাম, অনু চল, দৌড় দিতে হবে, নইলে বাঁচতে পারবো না। ভাগিস রাস্তার পাশে একটা প্রায় 3 হাতের বাঁশ পড়েছিল, সেটা হাতে নিয়ে সোজা ছুট দিলাম আমি আর অনু। জানি ভূতের সাথে গায়ের জোরে কিচ্ছু হয় না, তবু এটাই আমার জোর। আমি আগে আগে আর অনু পিছনে ছুটে যাচ্ছি ওই প্রথম কঙ্কালটার দিকে, আর মুখে রাম নাম করছি। আমি প্রচুর ভয় পাই, খুব ভীত, কিন্তু জানি না সেদিন মনে আর গায়ে কি যেন এক অদ্ভুত শক্তি এসেছিল। ওই ধুতি পরিহিত কঙ্কালটাকে পাশ দিয়ে মেরে ফেলে দিলাম, কঙ্কালটাও পড়ে গেল। এই সুযোগে আমি আর অনু ছুটতে লাগলাম আরও জোরে, কারণ পিছনে আরও দুটো কঙ্কাল আছে। আমরা সামনে কোনো ক্ষীণ আলো দেখতে পাচ্ছিলাম, তাই ভাবলাম সেখানে সাহায্য চাইব। কিন্তু 7ম শ্রেণীর দুটো মেয়ে কতই আর জোরে ছুটবে, আর বৃষ্টি যে ভালোই পড়ছে, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি বারবার। আর পিছনে সে বিকট হাসির আওয়াজ। এরই মাঝে ঘটল এক বিপদ। কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, সেটাই হলো। জোরে ছুটতে গিয়ে একটা পাথরে পা পুড়ে তরাম করে পড়ে গেল অনু। রাস্তার উপর বসে ও কান্না শুরু করলো। আমি বললাম, অনু কি হলো? অনু বলল, আমি আর ছুটতে পারবো না, খুব ব্যথা করছে। আমি বললাম, দেখ অনু, মনে বল রাখ, এখানে বসে থাকলে এরা মেরে ফেলবে আমাদের, চল ওঠ। অনুর অবস্থা সত্যিই খুব খারাপ। আসলে মাঠের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা, আর ওই সামনের দোকানটাতে লাইট জ্বলছে, ওখানেই গিয়ে সাহায্য চাইব। তাই অনুকে তাড়াতাড়ি উঠতে বলছি। অনু উঠে দাঁড়ালো, পা থেকে বেশ রক্ত ঝরছে বেচারার, তবুও ছুটছে আমার সাথে। তবে বিকট হাসির আওয়াজটা আমরা আর শুনতে পেলাম না। মাঠের এক প্রান্তে এসে পৌঁছেছি। ওখানেই একটা ছোট্ট দোকান আছে, বাইরে একটা লণ্ঠন লাগানো। এই বাদলা রাতে দোকান খোলা পেয়ে আমি যেন আশার আলো দেখতে পেলাম। অনুকে দোকানের সিঁড়ির ধারে বসিয়ে দোকানে ঢুকতে যাচ্ছি, দেখি একটা মাঝবয়সী লোক পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভিতরে মোমবাতির আলোতে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি বললাম, কাকু, আমরা খুব বিপদে পড়েছি, একটু হেল্প করবেন? যেন মনে হলো লোকটা মাথা নাড়ল, কিন্তু তবু আমার দিকে ফিরে তাকালো না। আমি তোতলামো করতে করতে বলছিলাম ঘটনাটা। লোকটা তবু পিছন ঘুরেই আছে। কাকু, একটু ডেটল আর ব্যান্ডেজ পাওয়া যাবে? আমার বন্ধুর খুব লেগেছে, আর প্লিজ আপনি আমাদের বাড়ি পৌঁছে দেবেন। বলার সাথে সাথেই দপ করে মোমবাতিটা নিভে গেল। কিচ্ছু বুঝতে পারলাম না, কোনো হাওয়া তো দেয়নি, তাও কেন নিভে গেল? লোকটা চাপা গলায় বলল, এই নাও। আমি টর্চটা জ্বালিয়ে নিতে গিয়ে দেখি ওই কঙ্কালের হাতে ব্যান্ডেজ নিয়ে আমায় ধরিয়ে দিচ্ছে, আর সেই বিকট হাসির আওয়াজ। তার সাথে শুনতে পাচ্ছি, এখন তোকে কে বাঁচাবে? আমি ও মা গো বলে পালাতে গিয়ে দেখি অনু এইসব দেখে চোখটা বড় বড় করে যেন কেমন করছে। আমি ওর হাতটা ধরে দেখি বেশ ঠান্ডা হয়ে গেছে, ও নড়ছে না পর্যন্ত। আমি ওর হাতটা টেনে বললাম, অনু প্লিজ চল এখান থেকে, এখানে কাউকে বিশ্বাস করার নয়, ছুটতে হবে, অনু চল। অনু যেন অসাড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে কোনো রকমভাবে টেনে নিয়ে যাচ্ছি। ও আস্তে আস্তে যেন এক অচেনা ঘুমে জড়িয়ে পড়েছে। উফ, কি যে করি কিচ্ছু ভাবতে পারছি না।
মনে হয় আজ আর বাড়ি ফিরতে হবে না, শেষ নিঃশ্বাস এখানেই ফেলতে হবে। এসব ভেবে আমি অপুর বেতাল শরীরটাকে নিয়ে খুব জোরে হাঁটার চেষ্টা করছি। হঠাৎ ধাক্কা খেলাম একটা রিকশাতে। রিকশা গাড়িতে ধাক্কা লেগে আমি পড়ে গেলাম। তখন একটা চেনা গলা শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি রঘু কাকা, পেশায় রিকশা চালক, আমার দাদু ভাইয়ের খুব পরিচিত। আমাদের বাড়িতে যাতায়াত আছে খুব। দাদু ভাই রঘু কাকা রিকশাতেই চাপতে পছন্দ করেন। রঘু কাকা বলল, মামনি, তুমি এখানে এত রাতে, কি হয়েছে? আমি বললাম, তুমি কে? তুমিও ভূত? তুমিও ভূত? আমায় ছেড়ে দাও। কি বলছো মামনি? চলো তোমায় বাড়ি পৌঁছে দিই, চলো ওঠো। এই বলে রঘু কাকা আমার সামনে আসতে লাগলো। আমার আর উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই, শুধু ভয় পাচ্ছি। রঘু কাকা রূপ নিয়ে, এটা ভূত নয় তো? রঘু কাকা বলল, দেখো মামনি, চিনতে পারছো না? আমি তোমার রঘু কাকা আছি। দেখো, আমার গলায় ভগবান রামের পদক আছে। এই পাড়ায় আমার ঘর। চলো ওঠো, বাড়ি পৌঁছে দিই। এতক্ষণ অনুর দিকে খেয়াল করিনি, কিন্তু এখন অনুকে ডাকতেই দেখি ও বেহুশ হয়ে পড়ে আছে। আমি ভয়ে ভয়ে রঘু কাকাকে বিশ্বাস করলাম। আমরা দুইজন মিলে অনুকে রিকশাতে চাপালাম। রঘু কাকা রিকশা চালাতে শুরু করলো। রঘু কাকা বলল, মামনি, এদিকে কোথায় এসেছিলে একা একা? আমি কোনো রকমে বললাম ঘটনাটা। আসলে অনুকে নিয়ে খুব চিন্তায় আছি। ও কেন যে অজ্ঞান হয়ে গেল। রঘু কাকা একটা জলের বোতল এগিয়ে দিল অনুর জ্ঞান ফেরানোর জন্য। তবু অনুর কোনো সাড়া পাওয়া গেল না। রঘু কাকা বলল, শোনো, এদিকে খুব একটা আসা যাওয়া করো না, জায়গাটা ভালো নয়, তোমার দাদুকে জিজ্ঞেস করবে। আমি অনুকে বাড়িতে রেখে আমার বাড়িতে গেলাম। আর সেই রাতেই জ্বর এলো চরম। কী সব ভুল বকছিলাম। 3 দিনের জ্বরে বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। স্কুল যাওয়া আর হয়নি, অনুর খবরও নিতে পারিনি। 3 দিনের পর জ্বর ছাড়লেও মাথা ধরে আছে প্রচণ্ড। সেদিন রাতে যে কি ঘটেছিল খুব আবছা আবছা মনে পড়ে। মা তো অনেক ঝাড়ফুঁকও করিয়েছেন। অবশেষে আমি সুস্থ। তাই অনেক দিন পর বিকেলবেলা গানের রেওয়াজে বসলাম। দাদু তাই গান শুনতে এলেন আমার ঘরে। গান টান গাওয়া হলে উনি বললেন, দিদি ভাই, জ্বর ছেড়েছে তো? আমি বললাম, দাদু। শোনো দিদি ভাই, তুমি ও পাড়ায় গিয়েছিলে 26 তারিখ, তা অনেক বিপদেও তো পড়েছিলে। দাদু, আমার তো কিছুই মনে পড়ছে না। জানি, তোমার মনে না পড়ারই কথা। তাহলে একটা সত্যি ঘটনা শোনো। ভয় পাবে না, কথা দাও? তবে বলবো। ভয় পাবো না, বলো। তুমি ওখানে একটা সাদা সুন্দর বাড়ি দেখেছিলে, হয়তো শুনেছ ওই বাড়ির গল্প। 3 জন 3 দিন পর পর আত্মহত্যা করেছে ওখানে। শুনেছি। আর তার পাশেই তো প্রীতিদের বাড়ি। তুমি হয়তো জানো না তারা কবে কবে আত্মহত্যা করেছে? না, তা জানি না। দাদু বলল, দিনগুলো হলো 23শে আগস্ট, যার বাড়ি তিনি; 26শে আগস্ট ওনার ছেলে; 29শে আগস্ট ওনার পুত্রবধূ। তুমি যেদিন ওখানে গিয়েছিলে সেদিনটা ছিল 26শে আগস্ট, ওই 3 দিনের একদিন, মানে যাকে বলে দাগা দিন। আর বছরের ওই 3 দিন ওই রাস্তাতে রাত্রিবেলা গেলেই বিপদ অবশ্যম্ভাবী। ওই 3 দিনে
ওই 3 অতৃপ্ত আত্মাগুলো স্বীকার করে। তাই তুমি এবং তোমার বন্ধু তোমরা পুনর্জীবন লাভ করেছ। এই কথা শুনে আমার চোখ ছানা বড়া হয়ে বেরিয়ে এলো, হাত পা ঠান্ডা হতে লাগলো। সত্যি ওরা আমাদের মেরেই ফেলতো। দাদু আরও বললেন, তোমার সাহসিকতার প্রশংসার দাবি রাখে। এভাবেই তুমি বড় হও আর তোমার বন্ধুর খবর নিও। ভগবান তোমাদের সাথে ছিলেন বলেই তোমরা আজ সুস্থ আছো। আমি জিজ্ঞেস করলাম, দাদু তাহলে সেদিন কার শিকার হয়েছিল? ওদিকে আদিবাসী পাড়ায় একটা খ্যাপা ছিল, নিচু খ্যাপা। ওর ওই নিথর দেহ পাওয়া গিয়েছিল 27শে আগস্টের সকালে ওই সাদা বাড়িটার সামনে। আর 24শে আগস্ট মারা গিয়েছিলেন রঘুনাথের ভাইয়ের ছোট্ট ছেলেটা। লুচি খাবে বলে ময়দা আনতে বেরিয়েছিল সন্ধেতে। তাকেও পাওয়া যায় ওই সাদা বাড়ির সামনে। তারপর থেকেই রঘু চেষ্টা করেছিল আর কারো প্রাণহানি যাতে না হয়। ও ওখানেই পাহারা দেবে ঠিক করেছিল, কিন্তু মিচুকে বাঁচানো যায়নি। হয়তো এটাই ওর ভাগ্যে ছিল। দাদু, কালই তো ছিল 29শে আগস্ট, তাহলে গতকাল কেউ? না দিদি ভাই, খুশির খবর হলো কাল কেউ প্রাণ হারায়নি। মহকুমার যুবক সম্প্রদায়ের একদল হয়ে গোটা মহকুমাতে এই ঘটনা প্রচার করে, মানুষকে সাবধান করে। পুলিশরাও এই কাজে এগিয়ে আসে। সেদিন ও পাড়ায় কেউ আর সন্ধ্যার পর বের হয়নি। তাই হয়তো সব কিছু ঠিকঠাক আছে আজ। আর এরপর হয়তো এখানকার নেতা মন্ত্রীগণ এ ব্যাপারে কিছু পদক্ষেপ নেবেন। এই সত্যি গল্পটা শুনে মনে হলো আমরা সত্যি ভগবানের আশীর্বাদে একটা জীবন পেলাম। সত্যি রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। পরদিন অনুর বাড়ি গেলাম, দেখি ও সুস্থ হয়েছে। ভাবলাম আজ নয়, স্কুল গিয়ে অনুসহ সকলকে সাবধান করে দেব। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।